ডিম নিয়ে যাও গো ডিম, আমার মুরগির বড় বড় ডিম। এসো এসো ডিম নিয়ে যাও। কি বললি, বড় বড় ডিম? তাহলে দে তো দে, আমাকে দুহালা দে। হ্যাঁ হ্যাঁ, আমাকেও দুহালা দিস। এই নাও গো তোমাদের সবার ডিম। সত্যি রে, তোর আজকে মুরগির ডিমগুলো কিন্তু বেশ বড়। এই নে, ধর টাকা। এই ডিম নিয়ে যান ডিম। দাদা দিদিরা, মাসি পিসি, আসুন আসুন, ডিম নিয়ে যান ডিম। এই হলো টুনি। সে তার স্বামী টোনাকে নিয়ে বসবাস করে। তারা অনেক কষ্টেই দিন কাটাতো, কিন্তু কাকতালীয় ভাবে তারা একদিন একটা মুরগিকে কুড়িয়ে পায়। সে মুরগিটা রোজ রোজ অনেকগুলো করে ডিম দিত, আর সে মুরগির ডিম বিক্রি করে তাদের দিন বেশ ভালোই কাটছিল। তাদের মুরগি তাদের ভাগ্য বদলে দেওয়ার কারণে তারা দুজন মিলে তাদের মুরগির নাম রাখে সোনা। হ্যাঁ রে সোনা, তুই কি আজকে ডিম দিয়েছিস? হ্যাঁ মালকিন, আমি ডিম দিয়েছি, কিন্তু আজকে আমার ডিম দিতে খুব কষ্ট হয়েছে। মনে হচ্ছে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। এইসব তুই কি বলছিস কি সোনা? চল চল, আজকে আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চল। কি গো, কার আবার কি হলো? তুমি আবার কাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলছো বলো তো? দেখো না গো, সোনাটার নাকি শরীর একদম ভালো না, তাই আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব ভাবছি। কি বলছো কি? সোনার কিনা শরীর খারাপ? তাহলে তো আর এক মুহূর্ত দেরি করা যাবে না। চলো চলো, আমিও যাচ্ছি তোমাদের সাথে। টোনা আর টুনি মিলে তাদের প্রিয় মুরগিটাকে নিয়ে হাসপাতালে যায়। এরপর ডাক্তার মুরগিটাকে পরীক্ষা করে বলে, আপনাদের মুরগির কোনো রোগবালাই হয়নি। আসলে তার অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, আর বয়সের ভারেই তার এমন অবস্থা হয়েছে। সে দুর্বল হয়ে গিয়েছে। তবুও আমি বেশ কিছু ঔষধ লিখে দিচ্ছি, সেগুলো নিয়ে গিয়ে মুরগিটাকে খাওয়ালেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার বাবু, তাই হবে। এরপর টোনা আর টুনি ঔষধ আর মুরগিটাকে নিয়ে বাড়িতে ফিরে আসে, আর এইভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এদিকে মুরগিটার বয়স বাড়ার কারণে সে আর ডিম দিতে পারে না। টুনি, আমি বলছি কি, আমাদের মুরগিটা তো আর আগের মতো করে ডিম দিতে পারে না বলো। আমার মনে হচ্ছে আমাদের এখন সোনাকে মুক্ত করে দেওয়া উচিত। আমি বলি কি, সোনাকে রেখে তুমি বরং নতুন আরেকটা মুরগি কিনে নিয়ে এসো। না না, নতুন একটা মুরগি কিনে আনলে আমাদের সোনা আমাদের ওপর মন খারাপ করতে পারে। ও ভাবতে পারে ও এখন ডিম দিতে পারছে না বলে আমরা ওকে অবহেলা করছি। তাই আমরা একটা মুরগি না কিনে বরং হাঁস কিনে নিয়ে আসি। ঠিক আছে টোনা, তুমি তাহলে যাও। এরপর টোনা টুনির কথা মতো বাজারে চলে যায়, আর সেখান থেকে একটা হাঁস নিয়ে বাড়িতে ফিরে আসে। সোনা, তোর যে এখন মুক্ত হয়ে চলার দিন চলে এসেছে। আমরা চাই না তুই আর এরকম বন্দি জীবন কাটাস। তাই এখন তো যেখানে ইচ্ছা তুই সেখানেই যেতে পারিস। আমি তোকে মুক্ত করে দিলাম। তোকে যেতে দিতে আমার যে বড্ড কষ্ট হচ্ছে সোনা, কিন্তু কি আর করার, তোর ভালোর জন্য আমাদের যে এটা মেনে নিতেই হবে। তোমাদের জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। বয়সের ভারে আমার শরীর খুব দুর্বল, আমি যখন তখন মারা যেতে পারি। তাই আমিও চাই না তোমাদের সামনে আমি মারা যাই। তোমরা অনেক ভালো থেকো, এবারে আমি চলে যাই। সোনা টোনা আর টুনিকে বিদায় জানিয়ে গহীন জঙ্গলে চলে আসে, আর এইদিকে একটা ঈগল। যাক বাবা, কোন রকমে আমার ঘরটা তো বানানো হলো। এবার শুধু কোন রকমে খাবার খুঁজে আনতে হবে, আর এমন ভাবে আমাকে খাবার আনতে হবে যাতে করে আর 10 দিন আমার খাবার নিয়ে কোনো চিন্তা না থাকে। ঈগল তার কথা শেষ করে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। আহা, বাইরের জগৎটা যে এত সুন্দর, আমি তো আগে কখনোই ভাবতে পারিনি। আজ সারাদিন আমার ভীষণ ভালো লেগেছে, আমি তো অনেক মজা করেছি। একে এদিকে তো রাতও হয়ে এসেছে। রাতের বেলায় তো আমাকে নিরাপদ একটা আশ্রয় খুঁজতে হবে, নইলে যে আমি জন্তু জানোয়ারের পেটে চলে যাব। আর আজ রাতটাই হবে আমার জীবনের শেষ রাত। সোনা নিজেকে বাঁচাতে এদিক সেদিক ছুটতে থাকে, আর ছুটতে ছুটতে সে এক পর্যায়ে ঈগলের কলার বাড়ির সামনে চলে আসে। ও মা, এত সুন্দর একটা কলার বাড়ি! আমার সামনে তো দেখছি একটা পুকুরও আছে, কিন্তু আশেপাশে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে কেউ এই বাড়িটা করে এখান থেকে চলে গেছে। যাক, বাড়িতে থাকা আমার জন্য খুব ভালো হইলো, আমি এখানে আরামে বিশ্রাম নিতে পারবো। সোনা এইদিক সেদিক আর না তাকিয়ে সে কলার বাড়িতে ঢুকে পড়ে। সে নিশ্চিন্তে ওই বাড়িতে ঘুমিয়ে পড়ে, আর এইদিকে ঈগল তো রাতে বেরিয়ে রাস্তা খুঁজে না পেয়ে এদিক সেদিক ছুটতে থাকে। বুঝতে পেরেছি, আজ রাতটা আমাকে এই গাছের উপরেই থাকতে হবে। কাল সারাদিন খাবার খুঁজে তবেই বাড়িতে ফিরবো আমি।
এগুলো গাছের ডালে ঘুমিয়ে পড়ে। এদিকে মুরগির গন্ধ পেয়ে ঈগল সে কলা বাড়িতে চলে আসে। এখানে তো আমি মুরগির গন্ধ পাচ্ছি, তার মানে কি এই কলার বাড়িতে মুরগি আছে? মুরগিটি শিয়ালের কথা শুনে প্রথমে ভয় পেয়ে যায়, তারপর বুদ্ধি খাটিয়ে নিজের কণ্ঠ মোটা করে বলে, এই এই কে রে আমার ঘরের সামনে? আমি এখন মুরগি খাচ্ছি। আমি হলাম বাঘ। কার এত বড় সাহস যে বাঘের খাবারের সময় বিরক্ত করে? আমি এক্ষুনি এক্ষুনি তার মুন্ডু চিবিয়ে খাবো। এই আমি বলে দিলাম। ওরে বাপরে বাপ, শিয়াল তুই প্রাণে বাঁচতে চাইলে এক্ষুনি এখান থেকে পালা, ভেতরে যে তোর জম বসে আছে, পালা। শিয়াল ভয় পেয়ে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়, আর মুরগিটা এসব কিছু বুঝতে পেরে হাসতে থাকে। এভাবে দেখতে দেখতে সকাল হয়ে আসে, আর এগুলো তার বাড়িতে ফিরে আসে। এ কে কি কে কে রে তুই? তুই আমার বাড়িতে কোন সাহসে ঢুকেছিস বলতো? দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে কিছু করো না, আমি যে বিপদে পড়ে এখানে এসেছি। এরপর সোনা তার জীবনে ঘটে যাওয়ার সব কথা ঈগলকে খুলে বলে। সব শুনে ঈগলের মনে অনেক মায়া হয়। নেহাতি তোর সব কথা শুনে আমার বড্ড মায়া হলো, তাই তো আমি তোকে এখানে থাকতে দিলাম। কিন্তু তুই খুব দ্রুত তোর জন্য একটা বাড়ি বানিয়ে নিবি, বুঝতে পেরেছিস? ঈগলের কথায় সোনা রাজি হয়ে যায়। এরপর সোনা বাহিরে বেরিয়ে আসে। সে পুরো জঙ্গল ঘুরে নিজের জন্য খাবার জোগাড় করে, আর তা খেতে থাকে। সে ঈগলের জন্য খাবার খুঁজে কলার বাড়িতে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। না না, এবারে খাবারগুলো খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো তো। তুই কিনা আমার জন্য খাবার নিয়ে এসেছিস, তোকে অনেক অনেক ধন্যবাদ রে। তুই আমার জন্য খাবার খুঁজে নিয়ে এসেছিস। তারা দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এমন সময় বড় একটা সাপ ঈগলকে দংশন করার জন্য চলে আসে, আর সেটা সোনা দেখতে পায়। একে একে ওই সাপটাতে ঈগলকে দংশন করতে যাচ্ছে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। মর বলছি, মর, তুই কিনা আমার মালিককে খেতে এসেছিস। মর মর, তুই মর। সোনা সাপটিকে মারতে মারতে মেরে ফেলে, আর তা দেখে ঈগলটি সোনাকে করুণার সুরে বলে, জানিস তো, মনে মনে আমি ঠিক করেছিলাম আমি তোকে খেয়ে ফেলবো, আর তুই কিনা অবশেষে আমারই প্রাণ বাঁচালি। আমি তোকে আর খাবো না রে। এর প্রতিদান স্বরূপ আমি তোকে আমার এই কলার বাড়িতেই আজ থেকে লালন পালন করবো রে। তুই যতদিন বেঁচে থাকবি আমার সাথে এই কলার বাড়িতেই হাসি খুশি থাকবি রে। ধন্যবাদ গো ঈগল, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর থেকে সেই ঈগলটি সোনাকে নিয়ে কলার বাড়িতে হাসি খুশিতে থাকতে লাগে। টুকি মা, তাড়াতাড়ি ওঠ রে মা, আর দেরি করা যাবে না। আমাদেরকে যে দ্রুত করে বন থেকে কাঠ নিয়ে বাসা বানাতে হবে, নইলে যে আজকে রাতে আমাদেরকে গাছের নিচে থাকতে হবে রে সোনা। ও মা, আমি তো দ্রুত উঠছি মা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। সৃষ্টিকর্তা চাইলে আমরা আজকেই ঘর বানাতে পারবো মা। টুকি আর টুনি উড়তে উড়তে বনের গভীরে প্রবেশ করে। ওরা অনেক খোঁজাখুঁজির পর কিছু কাঠ নিয়ে বাড়িতে চলে আসে। টুকি মা, তুই দেখ তো কোন গাছটা বেশি লম্বা আর মোটা। যে গাছটা বেশি লম্বা আর মোটা তাজা হবে, আমরা সেই গাছটাতে ঘর বানাবো, যাতে করে ঝড় বাতাস আর বন্যা থেকে আমাদের ঘরটা সুরক্ষিত থাকে। মা দেখো দেখো, এই আম গাছটা বেশ লম্বা আর মোটা তাজা। চলো আমরা বরং এই আম গাছটাতে ঘর বানাবো। হ্যাঁ হ্যাঁ মা, তুই একদম ঠিক কথা বলেছিস। আম গাছের পাশে ছিল জগ্গু কাকের বাড়ি। টুকি আর টুনি ঘর বানানোর কাজে লেগে পড়ে। দূর থেকে কণিকা ওদেরকে দেখে বলে, কি ব্যাপার, ওই টুনি কিনা আম গাছে ঘর বানাচ্ছে? না, ওদেরকে ওই আম গাছে ঘর বানাতে দেওয়া যাবে না। এ আম গাছে আম ধরলে ওই টুনি এই আম বিক্রি করে অনেক ধনী হবে, তা তো আমি কিছুতেই হতে দেব না। এক্ষুনি গিয়ে এই সব কথা যজ্ঞকে বলতে হবে। হ্যাঁ। কণিকা উড়ে যজ্ঞুর কাছে যায়, আর টুনির ঘর বানানোর সব কথা খুলে বলে। তুমি সত্যি বলছো ওই টুনি কিনা আম গাছে ঘর বানাচ্ছে? চলো চলো, এক্ষুনি গিয়ে ওর ঘর বানানো বের করছি। এই ছোট টুনি, এই তুই কিনা আমাদের পাশে আম গাছে ঘর বানাচ্ছিস? এই আম গাছ থেকে এক্ষুনি সবকিছু নিয়ে চলে যা বলছি। এসব আবার তুমি কি বলছো কি দাদা? এই আম গাছটা তো আমার, তোমার হলো কি করে? এই আম গাছটা তো তোমার ঘর থেকে অনেক দূরে। শোনো দাদা, আমার সঙ্গে কিন্তু তুমি লাগতে এসো না, আমি কিন্তু বনের মোড়লের কাছে গিয়ে নালিশ করব, এই বলে দিলাম। তাই আমি বলছি কোনো রকম ঝামেলা না করে চলে যাও।
কি বলি তুই তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। যজ্ঞ, তোমাকে ওই ছোট্ট টুনি এত অপমান করছে, আর তুমি কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? তাড়াতাড়ি করে ওর ঘরটা ভেঙে দাও। যজ্ঞ কণিকার কথা মতো টুনির অর্ধ তৈরি ঘরটা ভাঙতে থাকে। না না, ভেঙো না ঘরটা, ভেঙো না। আমি অনেক কষ্ট করে তৈরি করেছি, ভেঙো না ঘরটা, দাঁড়াও। এক্ষুনি এখান থেকে চলে যা, এদিকে আর নজর দিবি না, বুঝেছিস? যজ্ঞ আর কণিকা টুনি আর টুকিকে তাড়িয়ে দেয়, আর তারা মা মেয়ে উঠতে উঠতে কাঁদতে থাকে। মা মা, তুমি একদম কেঁদো না। দেখবে তুমি সৃষ্টিকর্তা ওদেরকে একদিন না একদিন ঠিক শাস্তি দেবে। ওরা যে শয়তানি করে আমাদের ঘরটা নষ্ট করে দিয়েছে। মা, ও মা, ওই দেখো মা, একটা আম ঘর। এরকম আম ঘর তো আমি আর কোনোদিনও দেখিনি। হ্যাঁ রে মা, এমন আম ঘর তো আমিও এর আগে কখনোই দেখিনি। মা, তুমি দেখো আম ঘরটা কত পুরনো, আর কত ময়লা আবর্জনা লেগে আছে। মনে তো হচ্ছে এই আম ঘরটাতে কেউ থাকে না। চলো মা, চলো এই আম ঘরটা পরিষ্কার করে আমরা এই আম ঘরে থাকতে লাগি। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস। আজ থেকে এই কুড়িয়ে পাওয়া আমঘরই হবে আমাদের ঠিকানা। চল মা, চল আমরা কাজে লেগে পড়ি। মা, এই দেখো ঘরটা এখন কত সুন্দর দেখাচ্ছে। চলো চলো মা, আমরা এখন ভেতরে প্রবেশ করি। টনি আর টুকি ঘরের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে একটা ডাইনি বলে, আমার তো খাবার খাওয়া শেষ, এবার তাড়াতাড়ি করে আম ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই। উফ বাবা, আজ যে আমার বড্ড ক্লান্ত লাগছে। এরপর ডাইনি আম ঘরের দিকে রওনা দেয়, আর আম ঘরের সামনে এসে বলে, আরে আরে, আমি কি আবার ভুল জায়গায় চলে এসেছি নাকি? আমার আমঘরটা তো এত চকচকে ছিল না, তবে কি আমি ভুল জায়গায় চলে এসেছি? কেউ কি আবার আমঘরের ভেতরে আছে নাকি? ঠিক তখনই ঘরের ভেতর থেকে টুনির আওয়াজ শুনতে পায়। আমঘর, তোমাকে পেয়ে আমরা বড্ড খুশি। আজ থেকে আমরা আমঘরেই থাকবো। আরে বাহ, ওই পাখিটার কথা শুনে তো মনে হচ্ছে পাখিটা অনেক ভালো। বেশ অনেকদিন পরে কেউ আমার আমঘরটা এভাবে পরিষ্কার করেছে, আর সে আমঘরটার প্রশংসাও করছে। দেখি তো একবার ভিতরে ঢুকে। এই এই, কে কে তুমি? তুমি আমাদের ঘরে এভাবে না বলে প্রবেশ করলে যে, আর হঠাৎ এভাবে চারদিকে তাকিয়ে কি দেখছো তুমি, বলো? আমি হলাম ডাইনি রে, আর এটা হলো আমারই ঘর। মা 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 মা, ডাইনি, আমাকে তুমি বাঁচাও মা। আসলে ডাইনি, আমরা তো জানি না গো যে এটা তোমারই ঘর। আমরা ভুল করে এই ঘরটা পরিষ্কার করেছি। দয়া করে তুমি আমাদের কোনো ক্ষতি করো না, আমরা যে অনেক অসহায় গো। তুমি যদি বলো, আমরা এখনই এই ঘর থেকে চলে যাচ্ছি। তোমরা একদম ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না গো। তোমরা যে অনেক ভালো পাখি। এতদিন থেকে সবাই এই আম ঘরের অনেক নিন্দে করেছে, কিন্তু তোমরাই এই আম ঘরের এত প্রশংসা করেছো। আমি তোমাদের সাহায্য করব। তোমরা আজ থেকে আমার সঙ্গে আমার এই আম ঘরেই থাকবে, কেমন? সত্যি বলছো? তুমি অনেক ভালো ডাইনি। তোমরা মনে হয় এখনো কোনো কিছুই খাওনি। দাঁড়াও, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। এরপর ডাইনি ঘর থেকে উধাও হয়ে নিমিষের মধ্যে তাদের দুই মা মেয়েকে খাবার এনে দেয়। এভাবেই টুনি আর টুকি ডাইনির সাথে খুব ভালোভাবে আমঘরে থাকতে লাগে। একদিন যজ্ঞ আর কণিকা আমঘরের সামনে আসে। যজ্ঞ, তুমি দেখেছো সামনে একটা আমঘর? চলো তো সামনে গিয়ে দেখি এই আমঘরটা কার, আর কে বা আমের মতো হুবহু একটা ঘর তৈরি করেছে। এরপর কণিকা আর যজ্ঞ আমঘরের সামনে আসে, আর আমঘরের ভেতরে টুনিকে দেখে বলতে থাকে, আরে আরে টুনি, তুই কিনা এই ঘরে? তুই এই আম ঘরটা কি করে বানিয়েছিস? বল বল আমাকে। আরে আরে দাদা, তোমরা এখানে? এই ঘরটা তো আমি বানাইনি, এই ঘরটা তো আমি কুড়িয়ে পেয়েছি। তাছাড়া তোমরা এখানে কি করছো? তোমরা কি আবারও এখানে আমার ঘরটা দখল করতে এসেছো? আমি তো সবটা এবার বুঝতে পারছি। চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। আমি তোমাদের মতো এমন পাখির সঙ্গে কোনো কথা বলবো না। টুনি আমঘরের দরজা লাগিয়ে দেয়। এরপর যজ্ঞ আর কণিকা উঠতে উঠতে বাড়িতে আসে। যজ্ঞ, ওই আমঘরটা যে আমার অনেক পছন্দ হয়েছে। ওই বদমাস টুনির কাছ থেকে আমঘরটা ছিনিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করো। কোনো কিছু করতে হবে না, কাল সকালবেলা ওই আম ঘরে গিয়ে টুনিকে মেরে ওই ঘর থেকে বের করতে পারলেই হয়ে যাবে। এখন অত চিন্তা করো না তো, চলো আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা যজ্ঞ আর কণিকা টুনির আমঘরের সামনে আসে। এই ছোট্ট টুনি, এই আম ঘরটা আমরা কয়েক বছর আগে হারিয়ে ফেলেছিলাম। এই ঘরটা আমাদের, তুই এখান থেকে চলে যা,
চলে যা বলছি, নয়তো কিন্তু তোর কপালে শনি আছে, এই বলে দিলাম। আমি ঠিকই জানতাম তোমরা আবারও আমার ঘরটা দখল করতে আসবে, তখন তোমরা বেঁচে গিয়েছো, কিন্তু আজ আর তোমরা বাঁচতে পারবে না, বুঝতে পেরেছো? কারণ এখন তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য ডাইনি আছে। ডাইনির হাতের মার না খেতে চাইলে এক্ষুনি এখান থেকে চলে যাও। কি, ডাইনি আছে বুঝি? ওরে বাবা যোগু, ভয়ে যে আমি মরে যাচ্ছি। এই ছোট্ট টুনি, আমরা ওইসব ডাইনি টাইনি ভয় পাই না, বুঝতে পেরেছিস? এই যোগ্য শোনো, এই টুনি সহজে নড়বে না, একে বরং তুমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। যোগ্য চেয়ে না টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে চাপে, অমনি সেখানে ডাইনি আসে। ও, তোরা সেই অত্যাচারী তাই তো? এবার কিনা সরাসরি আমার ঘর দখল করতে এসেছিস? দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি মজা। হি 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 হি। ডাইনি যজ্ঞ আর কণিকার গলা ধরে দূরে ছুঁড়ে মারে। এরপর ওরা ভয়ে পালিয়ে যায়। আর টুনি ওই আমঘরে সুখে শান্তিতে ডাইনির সাথে বসবাস করতে থাকে। কুকু, মা কুকু, এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। মা কুকু, এদিকে আয় মা। কি মা, তুমি কেন এভাবে চিৎকার করছো? আমার জন্য কিছু নিয়ে এসেছো? দাও না দেখি আমার জন্য কি এনেছো। এই দেখ মা, আমি তোর জন্য কতগুলো খেলনা আর খাবার নিয়ে এসেছি, একেবারে তোর পছন্দের খাবার। তুই খুশি হসনি মা? আমি তো ভাবলাম তুই এসব দেখে খুশি হবি, কিন্তু না, তুই তো খুশি হসনি, বরং রেগে আছিস। যাই হোক মা, নে এসব। না মা, তুমি আমাকে ভুল বুঝছো। আসলে আমি খেলতে যাচ্ছিলাম তো, তখন তুমি ডাকছিলে, তাই এভাবে বলেছি। যাই হোক মা, তুমি এসব রেখে দাও, আমি পরে এসে খাবো। আমার দেরি হয়েছে, আমি এবার খেলতে গেলাম মা। এসব কথা বলে কুক্কু খেলতে চলে যায়। আর কুক্কু চলে যাওয়ার পর কাকুলি হতাশ হয়ে ঘরে চলে যায়। একদিন কাকুলি যখন কাজ ছেড়ে বাড়ি ফিরছিল, তখন হঠাৎই রাস্তায় কাকুলি একটা ছোট্ট টুনির ছানাকে দেখতে পায়। কি গো মেয়ে, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আর কে তুই? আমার নাম টুনটুন। আমার যে কেউ নেই, আমার মা কদিন আগে মারা গেছে। আর আমার মা মারা যাওয়ার পর আমি এভাবে পথে পথে ঘুরছি। আসলে এখন না আছে আমার মা, আর না আছে আমার মাথা গোজার জায়গা। আর আমি যে কোথায় গিয়ে থাকবো সেটাও আমার জানা নেই। আর ক্ষুধার জ্বালায় আমি এভাবে কাঁদছি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা হয়েছে, আর কাঁদিস না রে মা টুনটুন। আর তুই এতিম না, আজ থেকে আমি তোর মা, আর তুই আমার মেয়ে। তুই আমার কুড়িয়ে পাওয়া সন্তান। আজ থেকে তুই আমার সাথে আমার বাড়িতেই থাকবি। আর তোর একটা দিদিও আছে, তুই তার সাথে খেলাধুলা করবি। আমরা 3 মামে মিলে ভালোভাবে দিন কাটাবো সোনা। এরপর কাকুলি টুনটুনকে নিয়ে তার বাড়িতে যায় আর কুক্কুকে টুনটুনের ব্যাপারে সবটা খুলে বলে। কাকুলি টুনটুনকে তার বাড়িতে নিয়ে আসলেও কাকুলি কিছুতেই কুক্কুর মতো টুনটুনকে ভালোবাসতে পারছিল না। কুক্কু, এই কুক্কু, এই নে তোর খেলনা। তুই তো এই খেলনার কথাই বলেছিলি আমাকে। এবার তো তুই নিশ্চয়ই খুশি হয়েছিস, তাই না? খুশি হবে না কেন মা? খেলনাটা তো অনেক সুন্দর। দিদি নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। ইস, আমার যদি এমন একটা খেলনা থাকতো। ও টুন, তোর বুঝি খেলনাটা অনেক পছন্দ হয়েছে? আসলে আমার কাছে কোনো টাকা ছিল না তো, তাই আর তোর জন্য আনতে পারিনি। যাই হোক, পরে কখনো তোকে খেলনা কিনে দেব। এসব কথা বলে কাকুলি টুনটুনকে সান্ত্বনা দিত, কিন্তু কাকুলি কখনোই টুনটুনকে কুকুর মতো ভালোবাসতো না। সবসময় টুনটুনকে একটু অবহেলা করত। এ কি মা, তুমি আজ এত বেলা অব্দি শুয়ে আছো যে? তোমার কি শরীর খারাপ নাকি মা? আর দিদি তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তোমার দিকে তো দিদির কোনো খেয়ালই নেই। কি বলছিস কি মা? কুক্কু তো এখনো অনেক ছোট, ও আমার শরীর খারাপের কে বুঝবে রে মা? আর তুইও তো আমার মেয়ে, তুই আমাকে নিয়ে হাসপাতালে চল না মা, আমার শরীরটা যে বড্ড খারাপ লাগছে। কাকলির কথা মতো টুনটুন কাকলিকে হাসপাতালে নিয়ে যায়। আর ডাক্তার উল্লু পেঁচা কাকলিকে পরীক্ষা নিরীক্ষা করে বলে, কি সাংঘাতিক ব্যাপার, তোমার মায়ের তো ভাইরাস জনিত রোগ হয়েছে, আর এটা রোগ খুবই ভয়ঙ্কর। আর এই রোগটি হলো একটি সংক্রামক রোগ। এই রোগের আক্রান্ত পাখি আশেপাশে যদি কোনো পাখি থাকে তবে সেও আক্রান্ত হবে। তাই আর আমি এই রোগীকে আমার হাসপাতালে ভর্তি করে নিতে পারবো না। তুমি এনাকে বাসায় নিয়ে যাও, আমি ঔষধ লিখে দিচ্ছি,
তুমি সেসব খাওয়াবে। আর এই ঔষধ খেয়ে যদি রোগী সুস্থ হয় তাহলে ভালোই হলো, যদি রোগী সুস্থ না হয় তবে রোগীর মৃত্যু অবধারিত। তুমি এবার এনাকে নিয়ে যেতে পারো। এসব কথা শুনে টুনটুনের চোখের পানি পড়তে থাকে। তবুও টুনটুন নিজের মনকে শক্ত করে চোখের পানি মুছে কাকলির কাছে যায়। কি ব্যাপার টুনটুন, তোর মুখটা এমন গম্ভীর লাগছে কেন? আমার কি কোনো বড় ধরনের রোগ হয়েছে নাকি বলতো? চুপ করে থাকিস না মা, বল বল আমাকে। না মা, তোমার কিচ্ছু হয়নি, আর আমারও মুখ গম্ভীর হয়নি মা। তোমার তো সামান্য অসুখ হয়েছিল, এই ওষুধ লিখে দিয়েছে, সেগুলো ওষুধ খাইয়ে আর আমি তোমার সেবা করে তোমাকে সুস্থ করে তুলবো। এখন চলো তো মা, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই। এরপর টুনটুন কাকলিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। কি ব্যাপার, তোমরা দুজন সকাল সকাল কোথায় গিয়েছিলে? আর মা, তুমি আমাকে রেখে টুনটুনের সাথে? ব্যাপারটা তো কিছুই মাথায় ঢুকছে না। এসব তুই কি বলছিস রে মা? তুই কি আমাকে সন্দেহ করছিস নাকি? আসলে মা, আমি তো রাত থেকে অসুস্থ, তাই টুনটুন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তুই তখন ঘুমাচ্ছিলি তো, তাই। হ্যাঁ গো দিদি, মা একদম ঠিক বলেছে, আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। যাকগে মা, তুমি গিয়ে বিশ্রাম না তো, আমি দিদিকে সবটা বুঝিয়ে বলছি। এরপর কাকলি ঘরে চলে যায়। আর কাকলি চলে যাওয়ার পর টুনটুন কুক্কুকে তার মায়ের ভাইরাসের কথা সব খুলে বলে। আর এসব কথা শুনে কুক্কু ভীষণ ভয় পায়। সব তুই কি বলছিস টুনটুন? মায়ের কঠিন রোগ হয়েছে, তবে তো এখানে আর থাকা যাবে না। আমি আজই বাসা ছেড়ে মায়ের থেকে দূরে চলে যাব, না হলে তো আমি মারা যাব। আমি কিছুতেই নিজের এত বড় ক্ষতি করতে পারবো না। এ কথা বলে কুক্কু আর এক মুহূর্ত দেরি না করে নিজের ব্যাগপত্র গুছিয়ে চলে যায়। আর এসব দেখে কাকলি বলে, কি ব্যাপার কুক্কু, তুই ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি একটু অসুস্থ, তুই কোথায় আমার পাশে এসে বসবি? তা না, তুই ব্যাগপত্র নিয়ে কোথায় চললি রে মা? আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি মা, কারণ আমি তোমার সাথে থেকে মরতে চাই না। কারণ তোমার ভয়ঙ্কর ভাইরাস রোগ হয়েছে, তোমার পাশে যে থাকবে তারই এই রোগ হবে, আর এই রোগে মৃত্যু যে অনিবার্য, তাই আমি তোমার সাথে থেকে মরতে পারবো না। এসব কথা বলে কুক্কু চলে যায়। আর কাকলি কাঁদতে শুরু করে দেয়। এ কি মা, তুমি কাঁদছো কেন? তোমাকে না আমি বিশ্রাম করতে বললাম, তুমি বিশ্রাম না করে কাঁদছো? তুই আমার কাছে আসিস না মা, তুইও চলে যা এখান থেকে। আমার যে ভাইরাস রোগ হয়েছে, তাই তো আমার কুক্কু নিজের প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে দিল, চলে গেল আমাকে ছেড়ে। তবে তুই কেন আছিস? তুইও চলে যা। নিজের মেয়ে যখন চলে গেল, তুই তো আমার কুড়িয়ে পাওয়া সন্তান, তুইও চলে যা মা। না মা, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে ছেড়ে যাব না। আর যাই হয়ে যাক না কেন, মাকে এভাবে অসুস্থ রেখে আমি কখনোই যেতে পারবো না। আমি তোমাকে সুস্থ করেই তুলবো মা। এরপর থেকে টুনটুন কাকলির অনেক সেবা যত্ন করতে থাকে। টুনটুনের সেবা আর ডাক্তারের চিকিৎসায় কাকলি একেবারে সুস্থ হয়ে যায়। উপরওয়ালার অশেষ কৃপা আর তোর সেবা যত্নে আমি সুস্থ হলাম রে মা। আর আমার এমন কঠিন সময়ে আমার পাশে থেকে তুই প্রমাণ করলি যে তুই আমার কুড়িয়ে পাওয়া সন্তান নস, তুই আমার যোগ্য সন্তান। আয়, কুক্কু চলে গিয়ে ভালোই হলো, ওর আসল রূপটা আমি দেখতে পেলাম। এরপর কাকলি টুনটুনকে আপন করে নেয় আর নিজের সন্তানের মতো অনেক আদর যত্নে ভালোবেসে বড় করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।